অনেকে পুরাতন বাইক কিনতে চান। কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করে বাইক কিনলে আপনি ঠকবেন না, আপনি পারফেক্টলি একটি বাইক ক্রয় করতে পারবেন, এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব। ভিডিওটি যারা বাইক কিনতে চাচ্ছেন পুরাতন, তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি, এবং দেখে যদি আপনি একটি বাইক কিনেন, এই ভিডিওটি দেখে আশা করি আপনি বাইক কিনে 1%ও ঠকবেন না। এবং এই কৌশলগুলো অবশ্যই আপনি না জানলে একজন বিক্রেতা কিন্তু আপনাকে ঠকাতে পারবে। তো পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, ধরুন আপনি একটি পুরাতন বাইক ক্রয় করবেন। সর্বপ্রথম ওভারলুকিং, মানে ওভারঅল লুকিংটা আপনি দেখবেন। যে জিনিস আপনার দেখতে ভালো লাগে তারপরেই তো আপনি ক্রয় করবেন। দেখে যদি প্রাথমিকভাবে আপনার ভালো লাগে, তারপরে আপনি গাড়ির কাগজপত্র দেখতে চাইবেন। কাগজপত্র অনুযায়ী দেখবেন যে গাড়িটির ইঞ্জিন নাম্বার কিন্তু থাকে বাম পাশে গাড়ির ইঞ্জিনের। কিছু কিছু গাড়ির ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে। ইঞ্জিন নাম্বারটি কাগজের যে ইঞ্জিন নাম্বার সেটার সাথে মিলাবেন। যদি দেখেন যে মিলে গেছে, তার মানে এই ইঞ্জিনটি এই গাড়ির। অনেক সময় কিন্তু ইঞ্জিন পরিবর্তন করা হয়। 2 নম্বরে চেসিস নাম্বার, কাগজে কিন্তু চেসিস নাম্বারও থাকে, সেটাও আপনি দেখবেন। গাড়িটির স্মার্ট কার্ড থাকতে পারে, অথবা আপনার একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকতে পারে। দুটির যে কোনো একটি থাকবে, আর সাথে একটি ট্যাক্স টোকেন। দুটি কাগজেরই মেয়াদ দেখে নেবেন, মেয়াদ আছে কিনা, তার উপর নির্ভর করে দাম দর করতে সুবিধা হবে আপনার। 2 নম্বরে যে বিষয়, 3য় নম্বরে যে বিষয়টি লক্ষ্য করবেন সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন। আপনি গাড়িটি চালাবেন, প্রথমত আপনি ওভারঅল দেখে আপনার কাছে ভালো লাগছে, দ্বিতীয়ত কাগজপত্র ঠিক আছে কিনা সেটি আপনি চেক করবেন, গাড়ির সাথে মিলে কিনা সেটা যদি ঠিক থাকে। 3 নম্বরে আপনি চলে যাবেন, ইঞ্জিনটি চালাবেন, গাড়িটি চালাবেন, স্টার্ট দিয়ে দেখবেন গাড়িটির সাউন্ড, চালিয়ে দেখবেন গাড়িটির কি অবস্থা, ইঞ্জিনে কি পারফেক্টলি আপনি শক্তি পাচ্ছেন কিনা। কারণ একটা 150 সিসির গাড়ি, 100 সিসির গাড়ি বা 125 সিসির গাড়ি, গাড়ির সিসি অনুযায়ী বা এটার শক্তির ধরন অনুযায়ী কিন্তু আপনি বুঝতে পারবেন চালালে ক্লাচ প্লেটের সমস্যা আছে কিনা। আপনি না বুঝলে গাড়ি চালাতে পারে বুঝে এরকম একজন ব্যক্তিকে সাথে করে নিয়ে যেতে পারেন এই বিষয়টি দেখার জন্য। কারণ এই বিষয়টি দেখার জন্য অবশ্যই এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার রয়েছে, যারা গাড়ি সম্পর্কে কিছুটা বুঝে। আর প্রথম দুটি কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন কাগজের সাথে গাড়ির এই সেগমেন্টগুলো মিলিয়ে দেখলে। এরপরে ইঞ্জিন যখন দেখবেন যে আপনি চালিয়ে ঠিক আছে, ওভারঅল সবকিছু ভালোভাবে কাজ করছে, তারপরে চলে যাবেন গাড়ির চেসিস। গাড়ির সিটটি খুলবেন এবং সামনে দিয়ে যে ফ্রগের অংশটি বা ঘাড়ের অংশটি, সেই অংশটিতে চেসিসে কোথাও ভাঙা ফাটা রয়েছে কিনা। সিটটি উঠানোর পরে সেখানেও দেখবেন ভাঙা ফাটা জোড়া রয়েছে কিনা। যেতটুকু চেসিস বাহ্যিকভাবে আপনি দেখতে পারেন, পুরো চেসিসটি ভালোভাবে দেখবেন। কারণ কোনো গাড়ি যদি আঘাত পেয়ে থাকে, মাইর খেয়ে থাকে, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে চেসিসে কিন্তু ভাঙাচোরা থাকার একটি সম্ভাবনা থাকে। 4 নম্বরে আপনি চেসিসটি ভালোভাবে দেখে নেবেন। 5 নম্বরে আপনি চলে যাবেন গাড়ির চাকার দিকে। কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি 2000, 5000, 7000, 10000, 15000 কিলো, মানে সবাই যেন গাড়ি অল্প কিছুদিন চালিয়ে বিক্রি করে ফেলেছে। বিষয়টি এরকম। বিশেষ করে পুরাতন বাইকের শোরুমে এই বিষয়গুলো বেশি লক্ষ্য করা যায়। আমি আবারও বলছি, পুরাতন বাইকের শোরুমে তবে অসংখ্য ভালো ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু ভালোভাবে ব্যবসা করে, বাইকের মিটার পরিবর্তন করে না। অনেকেই কিন্তু মিটারের কিলোমিটার পরিবর্তন করে। সেক্ষেত্রে আপনি কি করবেন, চাকার দিকে চলে যাবেন। চাকার কিন্তু যখন একটি গাড়ি 20,000, 30,000 কিলো চলে, সে যদি মিটার কমিয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু চাকা কিন্তু চলার উপর নির্ভর করে ক্ষয় হওয়ার একটা ব্যাপার থাকে। আবার অতিরিক্ত নতুন দেখলেও আপনি বুঝতে পারবেন একবার চাকা চেঞ্জ করে ফেলেছে, এটা নতুন চাকা লাগানো হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে টায়ারের গ্রিপ এমনভাবে কাটা হয়, বোঝাও যায় না যে টায়ারের গ্রিপ কাটা হয়েছে। সেক্ষেত্রে আপনি সামনের এবং পেছনের চাকার কাছে বসবেন, ডাবল স্ট্যান্ড করে বসে ভালোভাবে চাকাটিকে ঘুরাবেন, ঘুরিয়ে দেখবেন কোথায় গ্রিপ কাটা রয়েছে কিনা বা চাকাটি গাড়ির সাথে অরিজিনাল কিনা, এটা একটু বোঝার চেষ্টা করবেন যেতটুকু সম্ভব। 100% তো এটা পসিবল হবে না। এরপর কালারের বিষয়টি, সাধারণত শোরুমে যখন বিক্রির জন্য গাড়িগুলো উঠায়, এগুলোকে খুব সুপারভাবে এগুলোকে ওয়াশ করে, তারপর টুকটাক যে ডেন্টিং এর কাজ, কালারের কাজ এটা করে, যেটা সাধারণত বুঝতে কষ্ট হয়ে যায়। এবং কিছু কিছু মাইর খাওয়া জায়গাগুলোতে তারা কিন্তু ভালোভাবে ফিনিশিং দেয়। তো এগুলো একটু খুব নিখুঁতভাবে দেখার চেষ্টা করবেন, কালার, চেসিসের বিভিন্ন অংশ, যে এটার উপরে পুনরায় কালার করা হয়েছে কিনা। যদি দেখেন যে পুনরায় কালার করা হয়েছে, সেই অনুযায়ী আপনি দাম দর করতে সুবিধা হবে আপনার। কারণ অনেক গাড়ি কিন্তু টুকটাক ঘষা মাসা থাকলে সেগুলো কিন্তু কালার করে, এগুলোকে পুনরায় করে, আবার কিছু স্প্রের মাধ্যমে রংটাকে উজ্জ্বল করে। আপনি ক্রয় করার সময় ধরে নেবেন এই গাড়িটি আপনি রাস্তায় চালাতে গেলে মিনিমাম 10% কালার লস হবে। কারণ হচ্ছে শোরুমে এটি সর্বোচ্চ মানের হিসেবে উপস্থাপন করার তারা চেষ্টা করে।
এরপর সাসপেনশন, গাড়িটি যখন চালাবেন ইঞ্জিন চেক করার জন্য কিন্তু চালিয়েছেন, চালানোর সময় দেখবেন গাড়িটির সাসপেনশন, সামনের যে ফ্রগ রয়েছে, পেছনের যে মনোশক সাসপেনশন বা যে সাসপেনশন রয়েছে, স্প্রিং রয়েছে, যেভাবে বুঝতে সুবিধা হয় আপনার, এইটা এক্স্যাক্টলি কাজ করছে কিনা সঠিকভাবে। মাইর খাওয়া গাড়ি বা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি কিন্তু এটা অনেক সময় এক্স্যাক্টলি কাজ করে না। একটা নতুন গাড়ির সাথে যে স্প্রিং বা যেটা দেয় সেটার সাথে সেটার যে পারফরমেন্স সেটা কিন্তু পরবর্তীতে পরিবর্তন হলে ওইভাবে পাওয়া যায় না। তো এই বিষয়টা আপনি চালানোর পর কিছুটা হলেও বুঝতে পারবেন। এই ওভারঅল বিষয়গুলো যখন আপনি দেখবেন যে ঠিক আছে, তারপর আপনি সিদ্ধান্তে উপনীত হবেন যে এই গাড়িটি কিনবেন। গাড়ি ক্রয় করতে হলে আপনাকে নাম পরিবর্তন করতে হবে। যদিও বাংলাদেশে অনেকেই গাড়ি ক্রয় বিক্রয় করে 300 টাকার স্টাম্পের মাধ্যমে, চিন্তা করে যে আমি স্টাম্পের মাধ্যমে কিনলাম, এটাই তো আমি মালিক হয়ে গেলাম। না, স্টাম্পের মাধ্যমে গাড়ি ক্রয় করে কেউ প্রপারলি মালিক হয় না, এবং সেই গাড়িটি সে বিক্রয় করতে গেলেও সে তুলনামূলক দাম কম পাবে। তো যেটা করতে হবে, বিআরটি এর মাধ্যমে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আপনি যার কাছ থেকে গাড়ি কিনছেন তিনি ওই গাড়ির প্রথম পক্ষ হইতে হবে, মানে প্রথম মালিক হইতে হবে, কাগজপত্রে ওনার নাম থাকতে হবে। সেক্ষেত্রে উনি আপনাকে আপনার নামে গাড়িটি ট্রান্সফার করে দিতে পারবে বিআরটিএতে। গাড়ির সিসি ধরন অনুযায়ী 5,000 থেকে 7,000 টাকা কম বেশি সামান্য কিছু লাগতে পারে নাম পরিবর্তনের জন্য। এই যে নাম পরিবর্তনে যে টাকাটা লাগবে, এটা যদি আপনি দুই পার্টি আগের থেকে গাড়িটা কিনেন, মানে একজন আরেকজনের কাছে বিক্রি করছে, তার কাছ থেকে আপনি কিনেছেন, কেউই নাম পরিবর্তন করে না, সেক্ষেত্রে এই টাকাটা ডাবল লেগে যাবে নাম পরিবর্তনের চার্জ। এজন্য ফার্স্ট যার নামে আছে তার কাছ থেকে সরাসরি যদি নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পরিবর্তনের চার্জের ক্ষেত্রে কিছুটা আপনি স্যাক্রিফাইস পাবেন। একবার চার্জ বা ব্যাংক জমাটা দিয়ে আপনি নামটা পরিবর্তন করতে পারবেন। আর যদি নাম পরিবর্তন করে না করে চালাতে চান আপনি, সেক্ষেত্রে আপনি লোকাল এরিয়াতে চালাতে পারবেন, কিন্তু হাইওয়ে বা অন্যান্য ডিস্ট্রিক্টে যদি নির্বিঘ্নে যেতে চান, সেক্ষেত্রে পুলিশ যখন আপনার কাগজপত্র দেখে যদি দেখে যে আপনার নাম আব্দুর রহিম কিন্তু আপনি বাইকের কাগজপত্র রয়েছে সজল, সেক্ষেত্রে পুলিশ আপনাকে ধরবে এবং মামলা দিবে। সাধারণত নিয়ম অনুযায়ী মামলা দেওয়ার নিয়ম, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে পুলিশ স্যাক্রিফাইস করে। তো আপনি যদি বাইকটি চিন্তা করেন যে কিনেছি, এটা আমি চালাবো, এটা আমার একটি অ্যাসেট, সেক্ষেত্রে আপনি অবশ্যই 5-7 হাজার টাকা খরচ হলেও বাইকের নাম পরিবর্তন করে ফেলবেন লিগেলভাবে। আর নাম পরিবর্তন না করলে মামলা ছাড়া আরেকটি সমস্যাও রয়েছে। কোনো কারণে যদি আপনার বাইকটি পার্কিংয়ের থেকে ডাম্পিংয়ে চলে যায়, অথবা অন্য কোনো কারণে মামলার সম্মুখীন হয়, আদালত পর্যন্ত করা, এরকম কিন্তু অনেক রয়েছে বাইক। আপনার থানায় গেলে দেখবেন না শত শত বাইক পড়ে আছে আইনি জটিলতায়। তো সেক্ষেত্রে আপনার নামে গাড়ি না হলে এই গাড়ি থানা থেকে আপনি রিলিজ করে আনতে পারবেন না। কারণ আপনি যার কাছ থেকে গাড়ি কিনেছেন, উদাহরণস্বরূপ তিনি এখন দেশের বাইরে চলে গেছে, এখন আপনি কি করবেন? এজন্য বাইক কেনার সাথে সাথে আপনি 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে একটি বাইক কিনছেন, 5-7 হাজার টাকা খরচ করে নাম পরিবর্তন করে ফেলাই বুদ্ধিমানের কাজ। আর এই বিষয়গুলো যদি লক্ষ্য করে আপনি একটি বাইক ক্রয় করেন, সেক্ষেত্রে আশা করি আপনি ঠকবেন না। আর নাম পরিবর্তন না করলে যার বাইক যার নামে রয়েছে সেও কিন্তু বিপদগ্রস্ত। এই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, দেখতে পারেন। সেখানে কি কি বিপদে পড়তে পারে একজন গ্রাহক যদি তার বাইকটি বিক্রির পরে তার নাম থেকে নামটি পরিবর্তন করে না দেয়। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, যেহেতু আমাদের তরুণ প্রজন্মরা অনেকেরই সামর্থ্য নেই নতুন বাইক কেনার, সেক্ষেত্রে তারা পুরাতন বাইক কিনে, কিন্তু ক্রয় করার ক্ষেত্রে কিন্তু তারা অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয়, প্রতারিত হয়। তাই এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রেখে ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ঠকবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে দাম দর করার বিষয়টা কীরকম। আমাদের দেশে একটি বিষয় প্রচলন রয়েছে, মডেল অনুযায়ী দাম একেবারে পড়ে যায়। ধরুন আপনার বাইকটি 2015 সালের, এখন বর্তমানে 2024 সাল, বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, ভালো অবস্থায় রয়েছে, কিন্তু তারপরেও মডেলের কারণে আপনি দাম কম পাবেন। আবার আরেকটি বাইক 2020 সালের, কিন্তু অবস্থা খারাপ, কিন্তু মডেলের কারণে সে দাম বেশি পাবে। তো এটি আসলে এক ধরনের বোকামি আমি মনে করি। কারণ হচ্ছে মডেলের কারণেই শুধু বাইকের দাম নির্ধারণ হওয়া উচিত না, কারণ অনেকেই বাইক অনেক যত্ন করে চালায়, তাদের কিন্তু যত্নের ফলে বাইকের যে কোয়ালিটি সেটার প্রপার মূল্য তারা পায় না। তো ওই হিসাবে অ্যাভারেজ যারা চালায় তারা কিন্তু জিতে যায় বিক্রির সময়। আশা করি আপনারা তথ্যমূলক ভিডিও থেকে উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।